পরিচয়। বারবার পুলিশ এসে আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে বিরোধিতা করার জন্য লাঠির জোরে গুলি চালিয়ে আমাদের দাবি দেওয়া যাতে আদায় না হয় সেইটার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। আপনারা না ডাকলেও আমি ছুটে এসেছি। মানুষের ন্যায্য অধিকারের জন্য যে সংগ্রাম, আইবের আমল থেকে সেই সংগ্রামে আমি নিয়োজিত। আজকে দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার ফল হকাররা পায় নাই, মুঠে মজুররা পায় নাই, কারখানার শ্রমিকরা পায় নাই, গ্রামের গরিব কৃষক ক্ষেত মজুররা পায় নাই। এরশাদকে উৎখাত করলাম, 3 জোটের সম্মিলিত সংগ্রাম। কথা হয়েছিল, মরহুম খালেদা জিয়া কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন, বিরাট জানাজা হয়েছে। শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এরশাদের পতনের পর একটা আচরণ বিধি লেখা হয়েছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 3 জোটের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের একটা আচরণ বিধি আপনি লিখে দেন। সেটার প্রথম লাইনে ছিল, আমরা রাজনৈতিক দল এবং জোট যে যেখানেই থাকি না কেন, অন্তত আগামী 2 বছর আমরা দলের স্বার্থের দিকে দেখব না। এরশাদের আবর্জনা পরিষ্কার করাই হবে আমাদের প্রধান কাজ। কিন্তু এরশাদের আবর্জনা পরিষ্কার করার বদলে কে কার আঁচলে এই আবর্জনা বেশি করে বাঁধতে পারবে, এই কম্পিটিশন শুরু হয়ে গেল। যার ফলে আমরা গরিব মানুষের স্বার্থ, মধ্যবিত্তের স্বার্থ রক্ষা করে গণতন্ত্রের পথে দেশকে অগ্রসর করতে পারলাম না। আবার আমাদের সংগ্রাম করতে হয়েছে। 16 বছর বিনা ভোটে অনির্বাচিত থেকে জনগণ সমর্থন করে না, তারপরেও ক্ষমতা ধরে রাখতে হবে। এই ফ্যাসিস্ট চিন্তাধারায় শেখ হাসিনার সরকার জোর করে ক্ষমতা কেড়ে রেখেছিল। কেন ক্ষমতা জোর করে রেখেছিল? আসল কারণ হলো একদল লুটপাটকারীকে সে লালন করত, এবং তাদেরকে ক্ষমতায় রাখতে হলে জনগণের স্বার্থ অনুযায়ী দেশ না চালিয়ে এই বড়লোকের স্বার্থ অনুযায়ী দেশ পরিচালনা করতে সে বাধ্য হয়েছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে, ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আপনারা বললেন, সত্য কথা, রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি করে। একটু চিন্তা করে দেখেন, এখন তো কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এখন ইউনূস সরকার, এবং যারা উপদেশ তারা বলে আমরা নির্দলীয়। সুতরাং ব্যাপারটা খালি দলীয় প্রশ্ন না, যে ব্যবস্থা চাঁদাবাজির উপরে নির্ভর করে চলে, সেই ব্যবস্থা বহাল থাকলে আপনি চাঁদাবাজির হাত থেকে মুক্তি পাবেন না। সুতরাং চাঁদা তুলে যারা খায়, সেই চাঁদা ভোগ করতে পারবে না এমন ব্যবস্থা যদি আমি করতে পারি, তাহলে পরে এই চাঁদাবাজি দূর করা সম্ভব। চাঁদাবাজি করে কি যুক্তিতে? আপনাদের উপরে এই হকার, এখানে রাস্তায় ফুটপাত হলো মানুষের হাঁটার জায়গা, এইখানে তুমি বসতে কেন? রাস্তা দিয়ে মাথায় দিয়ে তুমি জিনিসপত্র বিক্রি করো কেন? উন্নত দেশে তো এইটা নাই। মিথ্যা কথা। আমি আপনাদের বলেছি, খোঁজ নিয়ে দেখেন, নিউ ইয়র্ক শহরে ফুটপাতের উপরে ব্যবসা বাণিজ্য হয়, এবং গাড়ি নিয়ে, এই ভ্যান নিয়ে, এবং সেখানে বাঙালিদের ভ্যান হলো খুব বিখ্যাত। তাদের খাওয়াগুলো খুব সুস্বাদু হয়, কম দামে হয়। নিউ ইয়র্কের ভেন্ডার তারা কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য করছে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ,
সেই দেশেও ফুটপাত কিভাবে ব্যবহার হবে সেইটার জন্য পার্লামেন্টে আইন করে দেওয়া হয়েছে। এতটুকু জায়গা হকারদের জন্য থাকবে এবং সেটা 24 ঘন্টার ভিতরে এত ঘন্টা থেকে এত ঘন্টা চলবে। আমরা বলেছি কোন বিশৃঙ্খলা চাই না। বাংলাদেশে ইন্ডিয়ায় যদি হতে পারে, আমেরিকায় যদি থাকতে পারে, তাহলে বাংলাদেশে আইন হয় না কেন? এই 2 মাস 2 বছর 1.5 বছর পার হয়ে গেছে এই সরকারের। বৈষম্য দূর করব বলতেছে, এই কাজটা কিন্তু করেন। আমাদের সংগ্রামের এই লক্ষ্য, এই কর্মসূচির কথা আপনারা মনে রাখবেন। 12 তারিখে ইলেকশন হওয়ার কথা আছে। এই পার্লামেন্টে 1 নম্বর কাজ হবে, এখানে আছে বা বিএনপির ক্যান্ডিডেট যে হবে, অন্যান্য দলের যে ক্যান্ডিডেট হবে, আমি হকারদের পক্ষ থেকে দাবি করছি 1 মাসের ভিতরে এই হকারদের স্বার্থে ভেন্ডার্স আইন পাস করার বিধান তোমাকে চালু করতে হবে এবং সেইখানে কোনো চাঁদাবাজির সুযোগ থাকবে না। লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করব। 2 নম্বর কথা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, দেশ স্বাধীন করেছিলাম, কথা ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলো হবে মৌলিক অধিকার। বঙ্গবন্ধু 72-এর সংবিধানে এই কথাগুলো মানছেন, কিন্তু ওইটা মৌলিক অধিকার রাখেনি। বলছে এটা হলো রাষ্ট্রের লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে যদি 100 বছর লাগবে, 200 বছর লাগবে, সুতরাং ফাঁক রেখে দিয়েছে। এইবারের পার্লামেন্টে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। এবং কোন সরকার যদি এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করে, আইনের আশ্রয় দিয়ে সে সরকারের কাছ থেকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দাবি করতে পারবে। আরো অনেক কথা আছে, রাজনীতির কথা বলতে আসি না। ইলেকশনের কথা আসলো, 12 তারিখে ইলেকশন। কেউ কেউ আছে, কোন কোন শক্তি আছে, নির্বাচিত সরকার হলে তারা স্বার্থ রক্ষা করতে পারবে না। পেছনের দরজা দিয়ে অনির্বাচিত সরকারের উপরে প্রভাব সৃষ্টি করার যতটা সুবিধা, এখানে মত নিয়ে যায় সচিবালয়ে যে টেবিলের উপর থাপ্পড় দিয়ে আপনি একটা অন্যায় দাবি আদায় করে নিলেন, সেইটা যতটা সুবিধা ইলেকশন থেকে তো সেটা পাবে। এবং তাদের কথা বৈষম্য দূর করতে হবে, কিন্তু কোন বৈষম্য? এক পক্ষ খালি লুটপাট করছে কেন, আমাকেও লুটপাট করার সুযোগ দিতে হবে। এখন এই কথাটা বললেন, রাজনৈতিক দলের কর্মীরা খালি লুটপাট করে। এখন কোন রাজনৈতিক দল সরকারে আছে? অরাজনৈতিক। বিষয়টা রাজনৈতিক দলের বিষয় না। আজকে যেখানেই লুটপাট, যেখানেই চাঁদাবাজি, তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াইতে হবে। আমার বাংলাদেশ এখন কেউ কেউ বলতেছে যে ভাই আমরা দুর্নীতিমুক্ত, আমরা কোনো অপরাধ করি না, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। একবার আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেখেন, আমরা আপনাদের সেটা করতে রাজি আছি। তার কথা বলতেছি, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আরে হারামজাদা, তোদের সরকার দেখি নাই? 71 সালে তোদের সরকার আমরা দেখেছি 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আজকে ভোটের লোভে যারা মিথ্যাচার করে, যে কোনদিন আমাদের সরকারকে ক্ষমতায় থাকেন নাই, তাদের থেকে হুঁশিয়ার থাকবেন। তারা দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়, নির্বাচনে হেরে গেছে, তাই তারা এখন সরকারি মাল, সরকারি টাকা পয়সা দিয়ে প্রচার শুরু করেছে। হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আমি জানতে চাই সরকাররা কেন হ্যাঁ ভোট দিবে? তাদের ভেন্ডার আইনের কথা আছে এখানে।
ওইখানে তাদের ভেন্ডার আইনের কথা নাই, সেখানে তাকে অন্য বস্তুর শিক্ষা চিকিৎসা নিশ্চয়তার কথা নাই। বৈষম্য, কেউ খাবে আর কেউ খাবে না, হবে না, হবে না, এই ব্যবস্থার কথা তো, এই ব্যবস্থার কথা নাই। ওইখানে বলা হয়েছে খালি একটা দলই কেন লুটপাট করবে। আমরা তথাকথিত নির্দলীয় এবং মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝায়, মিথ্যা প্রলোভন দিয়ে একবার যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বড় সব কিছু বুঝে যাবে। আমাদের একজন নেতা ছিলেন রসিক মন্ডল, তিনি বলতেন মানুষকে উদ্দেশ্য করে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সব শালাকে দেখছি, সব শালা একই রকম আমার উপর অত্যাচার করে। তারপরে তিনি বলতেন, কিন্তু ভাইরা সব শালাকে দেখছেন বটে, কিন্তু নিজের শালাকে তো এখনো দেখেন না। এবার নিজের শালাকে একটু দেখেন। সেই নিজের শালা এখন আপনাদের সামনে হাজির হয়েছে। আমি বলতে চাই, কথা এখানে শেষ করব। দাবি দেওয়া ভালো করে বুঝে নেবেন, খালি হাওয়ার উপরে কতগুলো স্লোগানের উপরে নির্ভর করবেন না। আমি দু একটা উল্লেখ করেছি, আপনাদের দাবি নামা আছে, সেটা খুবই চিন্তা করে গবেষণা করে আমরা সেটা রচনা করেছি। সেটা আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই। মনে রাখবেন, আবার বলি, আমি আগেও বলেছি, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে বর্গা দিয়ে শিক্ষা হবে, খালেদার কাছে বর্গা দিয়ে শিক্ষা হবে, অতীত হয়েছে। ইউনুসের কাছে বর্গা দিয়ে বসে থেকে শিক্ষা হয়েছে। সেলিম সাহেবের কাছে বর্গা দিলেও কিন্তু ঠকে যাবেন। আমি আমার কথাই বলতেছি, নিজের জমি অন্যের কাছে বর্গা দিলে ফসল পাবেন না। জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। ইলেকশন ক্যাম্পেইনের সময় না, ওর জন্য ভোট টোট চাবাটা এখনো বিধান হয় নাই, আর খালি 4-5 দিন টাইম আছে, একটু ধৈর্য ধরেন। সরাসরি ভোট চাইতে এখানে কেউ আসে নাই, আমরা আন্দোলনের পক্ষে বলছি। আমাদেরকে অনেকে বলে, অনেক কথা বলতে ইচ্ছা করে, আমাদেরকে অনেকে বলে যে আপনারা যে বক্তৃতা দেন খুব ভালো লাগে আমার। কি কথা? আমাকে ভোট দিলেও আপনার সঙ্গে আছি, ভোট না দিলেও আপনার সঙ্গে আছি। এই বক্তৃতাটা আমরা আমাদের কর্মীদেরকে ভুলে যেতে বলছি। এই বক্তৃতার অর্থ দাঁড়ায় যে ভোট না দিলেও তিনি তো আমাদের সঙ্গে আছেন। বিনা পয়সায় একটা কামলা পাইলাম আমি আমার পক্ষে কাজ করার জন্য, আর বাকি মালদার কোটিপতির কাছে 500,000 টাকা নিয়ে আমি তার কর্মী হয়ে গেলাম, তাহলে ফ্রি কামলাও পেলাম আর 500,000 টাকাও পেলাম। মানুষ ঠকে, আমাদের ভবিষ্যৎ আমরা সুন্দর করতে পারি। এইবার বক্তৃতা বদলায় দিচ্ছি আমরা আপনার পাশে আছি, আপনার সংগ্রামের পাশে আছি। নিজের স্বার্থ রক্ষা করার জন্য নিজেরা যদি সংগঠিত না হন, তাহলে পরে যে যত বড় ওয়াদাই করুক না কেন, কোনো ওয়াদা পূরণ করা যাবে না। সামনে আছে জোর লড়াই। মনে রাখবেন, এখানে বলা হয়েছে 4 লক্ষ হকার ঢাকা শহরে। হিসাবটা এখানেই শেষ না, হকার 4 লক্ষ, কিন্তু এদের কাছে কিনে কতজন মানুষ, কেনাকাটা কতজন মানুষ করে? 4 কোটি মানুষ হকারদের কাছ থেকে কেনা বেচা করে। তারা বসুন্ধরায় গিয়ে এয়ার কন্ডিশন রুমে ডবল দামে কিনতে পারে না। লঞ্চে ওঠার সময় রাস্তা থেকে বাচ্চার জন্য একটা প্যান্ট, একটা খেলনা কিনে নিয়ে যায়। সেই ক্রেতাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। সুতরাং আমরা সরকারের কাছে ভিক্ষা চাই না, আমরা সরকারের কাছে ট্রেজারি লুট করে এনে টাকা আমরা নিয়ে নেব এইরকম দুর্বৃত্তের কথা আমরা বলি না। আমরা নিজের পয়সায় বাঁচতে চাই। আমাকে কাজ দেওয়ার মুরদ নাই,
আমার টাকায় আমি ব্যবসা করবো, সেইখানে তুমি হামলা চালাবে। এই জন্য দেশ স্বাধীন হয় নাই, এই জন্য এরশাদ উৎখাত হয় নাই, এর জন্য শেখ হাসিনাকে উৎখাত করে আমাদের এখানে গণ অভ্যুত্থান সংগঠিত হয় নাই। আমরা এবং আপনাদের মাধ্যমে সমস্ত হকার সমাজের কাছে আমি আহ্বান জানাই, আগামী দিনে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যান। বড় লোকরা তৈরি হইতেছে, ইলেকশনটা হইলেই ইতিমধ্যে চাঁদার রেট ডবল হয়ে গেছে। তারা হয়তো ভাবতেছে যে এই রেট আরো বাড়ানোর জন্য সামনের দিনে কাকে ভর করলে পরে চাঁদা আর একটু বেশি পাওয়া যাবে, সেই সব সন্দেহকে কারা করতে পারে। আসেন আমরা রেডি হই, আন্দোলন সংগ্রামের নতুন জোয়ার সৃষ্টি হবে নির্বাচনের পরে। যদি সেই নির্বাচিত সরকার আমাদের ভেন্ডার আইন এবং অন্নবস্ত্র শিক্ষা নিশ্চয়তা এই ধরনের আইন প্রণয়ন না করে খালি আপার চেম্বার লোয়ার চেম্বার, খালি এমপি সাহেবদের কি কি সুবিধা দেওয়া হবে এইসবের ভেতরে সীমাবদ্ধ থাকে, আমরা সেটা জনগণের জন্য দেশের জন্য কল্যাণকর মনে করি না। অনেক কথা পরে আরো বলা যাবে, আপনাদের এখন মিছিল হবে, আমি হয়তো পুরাটা থাকতে পারবো না আপনাদের সঙ্গে। আপনাদের তারপরেও যখন ডাকবেন আপনাদের পাশে আছে। ধন্যবাদ। লড়াই করেন, বিপ্লব করবেন।